সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বাসায় নজরুলের কাব্যগ্রন্থ, তার উপন্যাস, তার লেখাগুলো আমাদের কাছে দিতেন। যে কারণ নজরুলের যত লেখা, যত কবিতা, যত গান বেশিরভাগই আমরা এটা পড়েছি। যে কারণ নজরুলের প্রতি আমি আসক্ত ছিলাম, জিয়া বলেন। এখন আমি দেশের রাষ্ট্রপ্রধান, নজরুলের যখন মৃত্যু হয়, তার জানাজার পর তার কফিন নিয়ে জিয়া রহমান সাহেব তার মাজারে কবরে সাহিত্য করলেন তার অন্তিম ইচ্ছা যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, এই গানটা করো। এখন প্রেসিডেন্ট সাহেব বললেন যে একটা কাজ করো তোমরা, যে জিয়া রহমান কাজী নজরুল ইসলামের জন্য একটা রেডি করতে হবে, জাতীয় কবি আমাদের গর্ব, আমাদের অহংকার। তা আমরা ফার্মগেট থেকে নজরুল মাজার পর্যন্ত একটা রেডি করার চিন্তা করলাম। সেই সময় একটা পোস্টার করেছিলাম আমরা 4 কালারের। পোস্টারটা ছিল আমি যুগে যুগে আসিয়াছি কোন মহাবিপ্লব হেতু, নজরুল থেকে জিয়া রহমান বেরিয়ে এসেছে। তো দেখালাম স্যার এই কেমন হয়েছে পোস্টারটা, খুব তো ভালো হয়েছে, কিন্তু আমি তো নজরুলের মতো না, তোমরা কেন আমার সঙ্গে নজরুল তুলনা করছো? তখন আমরা বললাম যে আমাদের হাবিব ভাই যে কথা বললেন যে নজরুলের জীবন এবং আপনার জীবনের মধ্যে খুব একটা বেশি পার্থক্য না। অল্প বয়সে নজরুল বিদ্রোহী কবিতা রচনা করেছেন এবং তাকে সে সময় ব্রিটিশের যুদ্ধে যেতে হয়েছিল, হাবিলদার হতে হয়েছিল, এবং সেখান থেকে ফিরে আসার পরেও তাকে জেল থাকতে হয়েছে, রাজনীতি করতে হয়েছে। এবং ভারতের এই যে বিশাল ব্রিটিশ বিরোধী আন্দোলনে, সমাজতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কাজী নজরুল ইসলাম, এবং তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, ভারতের স্বাধীনতার ঘোষণা করেছেন নজরুল। আর আপনি বাংলাদেশের একজন মেজর, 1965 সালে আপনি যখন ক্যাপ্টেন ছিলেন, তো খ্যামখারান সেক্টরে, ভারতের পাকিস্তানের খ্যামখারান সেক্টরে ভিতরে 10 মাইল ভিতরে ঢুকে গিয়েছিলেন ভারতের ভিতরে। সেই সময় পাকিস্তান সেনাবাহিনী এবং সরকার তাকে পদক দিয়েছিলেন একজন বীর হিসেবে, যে একটা ক্যাপ্টেন মানে সমস্ত যুদ্ধের সময় 65 ওয়ারের সময়, পাক ভারত যুদ্ধের সময় তিনি প্রায় 10 মাইল দখল করে নিলেন এক ক্যাপ্টেনের নেতৃত্বে। এই হল জিয়া রহমান। তারপর 71 সালে যে কথা হাবিব সাহেব বলছেন, এটা আমরা সবাই জানি, অনেক ঘোষণা, অনেক কথা বলা হয়েছে, আন্দোলনের কথা বলা হয়েছে, কিন্তু এদেশে মানুষ কিন্তু দিক বিদিক, ঢাকা পীরখানা হত্যাযজ্ঞ চলছে, ঢাকা রাজাবাগা হত্যাযজ্ঞ চলছে, ঢাকা শহরে রিক্সাওয়ালাদের গুলি করে মারা হচ্ছে, বিরাটের ভূমিতে পরিণত করেছে ঢাকা শহরকে, এবং গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছিল। মানুষ দিক বিদিক কোথায় যাবে? এই মানুষগুলো তখন একটা নেতৃত্বের আশা করেছিল যে কি আমাদের ডাক দেবে, কি আমাদের পথ দেখাবে, কোথায় আমরা যাব। সেই সময় চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে একজন মেজর পাকিস্তানি সেনাবাহিনীর সাথে রিভোল্ট করে তিনি স্বাধীনতা ঘোষণা করলেন, বলেন আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। সেই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়লো। এদেশের গ্রামের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, ছাত্র সবাই রাস্তা নেমে গেল। এবং আমরা দেখেছি সে সময় যে একটা বাচ্চা ছেলে, গ্রামের 8-9-এ পড়ে ছেলে, লুঙ্গি পরে, গেঞ্জি গায়ে, গামছা দিয়ে রাইফেল কাঁধে নিয়ে যুদ্ধ চলে যাচ্ছে, ট্রেনিং নিয়ে চলে যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিনের ট্রেনিং চলে যাচ্ছে। যুদ্ধ কিন্তু বাংলাদেশের ছেলেরাই করেছে। ভারত কিন্তু যুদ্ধ করে আমাদের স্বাধীনতা দেয় নাই। জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করে ক্ষান্ত থাকেন নাই, তিনি স্বাধীনতা ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফোর্স, জেড ফোর্স গঠন করলেন, এবং জেড ফোর্সের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ সংগঠিত করলেন, এবং সিলেট সেক্টর থেকে সমস্ত জায়গায় তিনি কাজ করলেন। আমাদের জাতীয় পতাকা উপহার দিলেন, স্বাধীন বাংলাদেশ উপহার দিলেন জিয়া রহমান। এই জিয়া রহমান যে কথাটা বলছিল আমাদের যে জিয়া রহমান হলো সার্বভৌমত্ব গঠনের নিশ্চয়তার একজন গ্যারান্টার। এই বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের গ্যারান্টার ছিল জিয়া রহমান, আর নজরুল ছিল আমাদের সাহিত্য সংস্কৃতির গ্যারান্টার। নজরুলের সাহিত্য সংস্কৃতি দেখবেন যে আমাদের সকল স্তরের মানুষের কথা বলা আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন। তিনি সেবা সঙ্গীত রচনা করেছেন, আবার উনি আমাদের হাম রচনা করেছেন, আবার আমপারা রচনা করেছেন, হাত দিয়েছিলেন। অর্থাৎ সূরাগুলোকে বাংলা তর্জমা করে কবিতার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। হাম নাচ আজও আমরা তারই গান শুনি, রমজানের
ওই যে গানগুলো আমাদের এখন কাজে বাজে, এখন আমাদের সমস্ত মিডিয়া রমজান শেষ হয়ে গেলে তার গানগুলো বেজে ওঠে, নজরুলের গানগুলো। হ্যাঁ, এখন সেই নজরুলের চিন্তা চেতনা আমরা ৭১-এর যুদ্ধে পেয়েছিলাম। ৭১ যুদ্ধে নজরুলের চেতনায় কিন্তু সেনারা ঝাঁপিয়ে পড়লো। ৭১ চেতনায় জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করার সাহস বলেন মানুষের মধ্যে। আর ৭১ চেতনার মূল মন্ত্র ছিল নজরুলের কবিতা, গান এবং বিদ্রোহী কবিতা এবং তার সেই উদ্দীপনাময় গান। এই কবিতা গানগুলো দিয়ে মানুষের মধ্যে নাড়া দিয়েছেন, চেতনা নাড়া দিয়েছিলেন। আজকে এই যে ২৪শে গণ আন্দোলন দেখেন, ঢাকার যে গ্রাফিটি দেখি সব লেখা নজরুলের কবিতা, তার লাইনগুলো আমরা দেখি, আমি উদ্বুদ্ধ হয়েছে আমার ছেলেরা, ছোট ছোট ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হয়ে বুক করে দাঁড়িয়েছে রাইফেলের সামনে, গুলি খাও, আমরা গুলি দিতে রাজি আছি, তোমার এই শরীর থেকে ফেসিস থেকে মুক্ত হতে চাই। অসংখ্য ছেলে মেয়ে, প্রায় ১,৫০০ ছেলে মেয়ে রক্ত দিল, প্রায় ৩০,০০০ ছেলে মেয়ে এখন আহত, ১,৫০০-৭০০ ছেলে মেয়ের চোখ নাই, তারা কখনো এই বাংলাদেশ নির্মল বাংলাদেশের সবুজ ভূমি মা বাবাকে কখনো দেখতে পাবে না। এরা আমাদের জন্য জীবন দিয়েছে। এই জন্য এই বাংলাদেশ নজরুলের বাংলাদেশ, এই বাংলাদেশ জিয়াউর রহমান দেশপ্রেমিকের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের জন্য গ্যারান্টি হলো জিয়াউর রহমানের রাজনীতি। কিভাবে গ্যারান্টি করলেন জিয়াউর রহমান? জিয়াউর রহমান বললেন আমাদের আত্মপরিচয় হওয়া দরকার। আমাদের আত্মপরিচয় কি, আমরা কারা? ১৯৭৪ সালে শেখ মুজিব বললেন তোমরা সব বাঙালি হয়ে যাও। তখন এই সন্তুলার পিতা মানবন্দ্রনাথ লারমা বললেন আমি তো চাপ, আমি কিভাবে বাঙালি হব? আমার তো গান আছে, আমার কবিতা আছে, আমার সাহিত্য আছে, আমার সঙ্গীত আছে, আমি আমার সাহিত্য সঙ্গীত চর্চা করতে চাই, স্বাধীনতাভাবে করতে চাই। এইভাবে ৫১টি নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, সাঁওতাল বলেন, গারো বলেন, হাজং বলেন, মণিপুরী বলেন, এই সমস্ত গোষ্ঠীর নিজস্ব সাহিত্য সংস্কৃতি আছে। এতে কি হবে তাহলে? তখন শেখ মুজিব গুরুত্ব দেন নাই। জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর, স্বাধীন আমল আসার পর তিনি প্রথম যে গুরুত্ব দেবেন আমাদের আত্মপরিচয়। তিনি দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো সবাই থাকবে, সবারই নিয়ে একটা নতুন মালা গাঁথলেন জিয়াউর রহমান। সে মালার নাম হলো বাংলাদেশি জাতীয়বাদ। এখানে আমি গর্ব করবো বাংলাদেশি জাতীয়বাদ হিসেবে, বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশি খ্রিস্টান, বাংলাদেশের সাঁওতাল, বাংলাদেশের চাকমা, বাংলাদেশের মণিপুর, এটা রেইনবো নেশন তৈরি করলেন জিয়াউর রহমান। বহু মাতৃ, বহু চিন্তা ভাবনা মানুষকে একত্রিত করেন একটা রাজনীতির মধ্য দিয়ে, যে রাজনীতি শেখ হাসিনা ১৭ বছর ধূলিসাৎ করতে পারে না। জিয়াউর রহমানকে অনেক কথা বলা হয়েছে, কিন্তু এই বাংলাদেশি জাতীয়বাদের আলোকে যে রাজনীতি, আমার যে আত্মপরিচয়, এটা কিন্তু ঘুষে দিতে পারে না শেখ হাসিনা। তার পাশাপাশিও শেখ হাসিনা লিখতে হয়েছিল আমি বাংলাদেশি। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন আমাদের সংস্কৃতি থাকবে, আমাদের সার্বভৌমত্ব থাকবে, আমাদের স্বাধীনতা থাকবে, ততদিন জিয়াউর রহমান আমাদের হৃদয়ে অঙ্কিত হয়ে থাকবে, চির অম্লান হয়ে। তেমনি আমাদের সাহিত্য সংস্কৃতিতে নজরুলও অম্লান হয়ে থাকবে। তাই আমরা আজকে বলতে চাই, হৃদয়ে জিয়াউর রহমান আর আমাদের চেতনায় নজরুল, এই দুটোকে সামনে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে বাংলাদেশে আমরা এগিয়ে যেতে পারবো। জিয়াউর রহমানের তার উত্তরসূরি হিসেবে তারেক রহমান আজকে রাষ্ট্রীয় ক্ষমতায়। গত ৩ মাসের মধ্যে তারেক রহমানের যে উন্নয়ন, এটা দেখলে মাথা খারাপ হয়ে যায়। আমি দেখেছি কালকে দিনবেলা বেরোবে ৩ মাসে তারেক রহমান কি কি কাজ করেছে নিজেও বুঝতে পারবে না, কত ভালো কাজগুলো করেছে। এই মুহূর্তে এত কিছু বলা সম্ভব না। আমি কালকে পত্রিকা বিভিন্ন জায়গায় দেবো, কিন্তু আমি জানি আমি যে জিনিসটি তুলে ধরছি সেই জিনিসগুলো আপনাদের জানা দরকার, এবং জিয়ার আদর্শের শরীরদের জানা দরকার যে তারেক রহমান সাহেব ৩ মাসে কতগুলো কাজ করেছেন বাংলাদেশের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য। নীরবে কাজ করে যায়, কথায় নয় কাজে বড় হবে। সেদিন আমরা যে কবিতার লাইন তারেক রহমানের জন্য প্রযোজ্য, সে কাজে করে যাচ্ছে, কথায় বলতেছে না। এই জন্য আমরা যারা বাংলাদেশি মানুষ, আমরা যারা বাংলাদেশের সাংস্কৃতিক সেবা করি, আমরা বাংলাদেশের যে রাজনীতি করি, আমরা বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নির্মাণ করি, তাদের উচিত হবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং আগামী দিনে আমাদের স্বাধীনতা সর্বত্র গ্যারান্টিকে শক্তিশালী করা। আজকে তাবেদার সরকার, তাবেদারভাবে আমাদের আধিপত্যবাদী সরকার, আমাদের আধিপত্যবাদী শক্তি আমাদের সংস্কৃতি আঘাত করেছে বারবার। এই জন্য কি করেছে তারেক রহমান সাহেব একটা বলিষ্ঠ ভূমিকা নিলেন, কি পদ্মা ব্যারেজ খবর, সাহস বাড়িকা খবর, তারেক রহমান কোনো সাহস পেয়েছে। এই জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত যে আমাদের দেশের গ্যারান্টি। আজকে যে খাল খনন কর্মসূচি জিয়াউর রহমান করেছিলেন, ৭৮ সালে জিয়া, আমরা তখন চায়না গিয়েছিলাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের পাঠিয়েছিলেন চায়নায়। আমাদের নেতৃত্ব জিজ্ঞেস করলেন যে তোমাদের দেশের প্রেসিডেন্ট উরুশি যদুনাথপুর খাল খনন করছে, ঘটনাটা কি বলতো? তা আমরা বললাম দেখো আমরা তো
ভাটির দেশে বাস করি, উজান হলো ভারত। প্রায় 49টি নদীর মোহনায় ভারত বাদ দিয়ে রেখেছে। বন্যার সময় সমস্ত পানি ছেড়ে দেয়, আর সেই পানি এসে প্লাবিত হয়ে বাংলাদেশে বঙ্গোপসাগরে চলে যায়, আমরা ধ্বংস হয়ে যাই। জিয়াউর রহমান সাহেব বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে না, কৌশল করে আমাদের এগিয়ে যেতে হবে। কি করতে হবে? এই যে বন্যার সময় যে পানিটা ছেড়ে দেয়, এই পানি সংরক্ষণ করতে হবে। এই পানিগুলো যদি সংরক্ষণ করতে হয়, শীতের সময় আমরা ফসল এই পানিতে উৎপন্ন করবো, যেটা জিয়াউর রহমান করেছিলেন। এক ফসলের জমিকে 3 ফসল উৎপাদন করে সেই সময় জিয়াউর রহমান খাদ্যের সংসম্পন্ন হয়েছিলেন এবং বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছিলেন বিদেশে। এই হলো জিয়াউর রহমান। অর্থাৎ তাদের রাজনৈতিক চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। ওই হাবিব সাহেব যেটা বললেন যে ম্যান পাওয়ার, বাদশাহ ফাহাদের কাছে জিয়াউর রহমান সাহেব কিছু গাছ নিয়ে গেলেন। সে কি গাছ? নিম গাছ। নিয়ে যা বললেন, এটা বাংলাদেশের গরিব দেশের রাষ্ট্রপতি, আমি তো কিছু আনতে পারলাম না, এই গাছগুলো আপনি উপহার দিলাম, এই আরাফাত ময়দানের মরুভূমিতে গাছগুলো লাগান, একটু পানি দেন, গাছগুলো কি হবে? এখন যারা হজ করতে যান, যারা উমরা করতে যান, আরাফাতে যাবেন, যে একটা মরুভূমির জায়গায় কিভাবে অরণ্য হয়ে গেছে, সবুজ অরণ্য হয়ে গেছে। সবাই বলে জিয়া ট্রি। বাদশাহ ফাহাদ বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি কি চান আমার কাছে? তিনি বলেন, আমি তো ভিক্ষা করতে আসিলেন। আমার দেশ গরিব হতে পারে, কিন্তু ভিক্ষুক না। আমাদের শ্রম শক্তি আছে, আমাদের যুব শক্তি আছে, এই মানুষগুলোকে আমরা কাজে লাগাতে চাই। তোমার দেশের উন্নয়নে আমার দেশের মানুষগুলো তোমার নিয়ে আসো, তাহলে এরা কাজ করতে পারবে। এই যে ম্যান পাওয়ার শুরু হয়ে গেল, সারা মধ্যপ্রাচ্যে লক্ষ লক্ষ মানুষ সেই সময় জিয়াউরকে পাঠিয়েছিল। তো গার্মেন্টসের কথা বলেন হাবিব ভাই, গার্মেন্টসে কি করলেন? ওই কাজীগাদের একটা গার্মেন্টস, দেশ গার্মেন্টস, ওটাকে ওনাকে ডেকে বললেন যে গার্মেন্টসকে উন্নয়ন করতে হলে কি করতে হবে? যে এইগুলো এক্সপোর্ট করা যায়, তাহলে আবার এই মেয়েগুলো কাজে লাগাতে হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়ে সেলাই জানে, এদের কাজে লাগাতে হবে। জিয়াউর রহমান সেই মেয়েদের কাজে লাগানোর জন্য এই গার্মেন্টস শুরু করে দেন এবং অকাতরে টাকা ছেড়ে দিলেন যে গার্মেন্টস করো। গার্মেন্টস শুরু হয়ে গেল এবং দেখেন আজকে আমাদের ডিভিডেন্সের দুটোই খাত, ম্যান পাওয়ার এবং গার্মেন্টস। এটি জিয়াউর রহমানের শেষ 80 সালের দশকের কথা, তার দৃষ্টিভঙ্গির কথা। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে, সেই ধারণা নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরবর্তী জেনারেশন আজকে তারেক রহমান সাহেব সেই পথে এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। আসুন বাংলাদেশকে আমরা এগিয়ে যাই, একটা গ্যারেন্টি, সার্বভৌমত্ব গ্যারেন্টি মুক্ত বাংলাদেশ চাই। আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ চাই, আধুনিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশ হবে সত্যিকার অর্থে মানুষের চিন্তা চেতনা বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই হচ্ছে আল্লাহ, যারা কিনারে আছেন একটু মাঝখানে আসেন, আপনারা চলে আসেন, মাঝখানে একটু হয়ে গেছে। আপনার মাঝখানে চলে আসেন, সবুজ ভাই চলে আসেন। হ্যাঁ ভাবি, আপনার মাঝখানে যান, একটু মাঝখানে যান।